নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে দেবিকা সাহা। এটা ঠিক সহজ হওয়ার ব্যাপার নয় শুভ। আমি এইসব পার্টিতে একেবারেই অভ্যস্ত নই। কেউ ছোটোবেলা থেকে সব কিছুতে অভ্যস্ত হয় না দৃষ্টি, মানিয়ে নিতে হয়। আমি এভাবে বলতে চাইনি শুভ, আসলে আমি একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার বড্ড ভয় করে। আমি থাকতেও তোমার ভয়? আমাকে কি একটু ভরসা করা যায় না দৃষ্টি? শুভর যে খারাপ লাগছে তা ওর চোখ মুখ দেখেই স্পষ্ট। তবে দৃষ্টির এসব একদমই ভালো লাগে না। দৃষ্টি খানিকটা কনজারভেটিভ মেন্টালিটির, এটা ওর চারিত্রিকগত বৈশিষ্ট্য। নিজেকে কনজারভেটিভ মেন্টালিটি থেকেও বেরিয়ে আনতে পারছে না। তবে শুভর দিকে তাকিয়ে একটু কষ্টও হলো। তবে ওর এসব ভাবনার ভিড়ে শুভ নিজে থেকে আবার বলে উঠল পরের কথাটা, আমি মনে হয় তোমাকে একটু বেশি জোর করছি, এতটা অধিকার বোধ তোমার ওপর নেই আমার। কথাটা বলেই বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে এগিয়ে গেল শুভ। শুভ দাঁড়াও। দৃষ্টি ডাকলে শুভ শুনেও শুনল না। খারাপ লাগাটাকে আপাতত দূরে সরিয়ে শুভর কাছে এলো মেয়েটা। তোমার কি হয়েছে শুভ? এরকমভাবে কেন বলছো? আমার উপর তোমার অধিকার নেই তো কার আছে? ব্যালকনি রেলিংটাকে আর একটু শক্ত করে চেপে ধরল শুভ। দৃষ্টি এখনও নির্দ্বিধায় আমাকে ভরসা করতে পারে না। যদি পারতো তাহলে এতটা হেজিটেশন কিসে আমার উপর বা আমার সঙ্গে? নাকি আজও দৃষ্টি ভুলতে পারেনি আমার ওর প্রতি খারাপ ব্যবহারগুলো? এতগুলো দিন হয়ে গেল দৃষ্টি, আমাদের বিয়ে হয়েছে, তারপরেও তুমি চোখ বুজে আমাকে বিশ্বাস করতে পারছো না। আমি আর কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে দৃষ্টি? শুভ, আমি তোমাকে বিশ্বাস করি, তাহলে আমার সঙ্গে যেতে তোমার এত দ্বিধা কিসের? দৃষ্টি সামনে এসে একটু নিচের দিকে ঝুঁকে ওর কাঁধটা শক্ত করে ধরে কথাটা বলল শুভ। আমি তোমাকে ভালোবাসি দৃষ্টি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু দৃষ্টি আর 5টা স্বামী স্ত্রীর মতো আমাদের সম্পর্কটাও আমি স্বাভাবিক চাই। আমি চাই আমাদের একটা স্বাভাবিক দাম্পত্য হোক, আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মতো বন্ধুত্বের বাইরে অনেকটা এগিয়ে আমরা আমাদের সম্পর্কটাকে নিয়ে ভাবি। কিন্তু না, কোথায় কি, তুমি তো আমার সঙ্গে সহজই হতে পারছো না। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে উঠেছে শুভ। ও হয়তো আরও কিছু বলতে চাইছিল, তবে তার আগে দৃষ্টি কয়েকটা কথা বলে উঠল। শুভ প্লিজ, তুমি এভাবে কেন বলছো? আমি চেষ্টা করছি শুভ নিজেকে তোমার সঙ্গে মানিয়ে নেওয়ার, কিন্তু আমার একটু সময় লাগছে। ধীর গলায় কথাগুলো বলতে বলতে শুভর কাছে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল মেয়েটা। প্লিজ শুভ, এভাবে বলো না। আমি তোমাকে খুব ভালোবাসি, তবে ভালোবাসা কীভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই। আমি নিজেকে সব কিছুর সঙ্গে এত সহজে মানিয়ে নিতে পারি না, আমার সময় লাগে। আমি জানি তুমি আমাকে আগলে রাখবে নিজের সবটুকু দিয়ে, তবে আমার একটু সময় লাগবে। তুমি আমায় ভুল বুঝো না প্লিজ। কথাগুলো বলতে বলতে দৃষ্টির গলার সুরটা কাঁদো কাঁদো হয়ে উঠল। বুকের কাছে শার্টের জায়গাটা যে কিছুটা ভিজে উঠেছে, সেটার উপস্থিতি বেশ ভালোই টের পাচ্ছে শুভ। কথাগুলো বলতে বলতে দৃষ্টি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। দৃষ্টিকে এভাবে কাঁদতে দেখতে একটু আগের করা ব্যবহারের জন্য শুভর খারাপ লাগলো। নিজের খারাপ লাগাটুকুকে প্রশ্রয় না দিয়ে দৃষ্টিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। আসলে কেউ যখন কাউকে তীব্রভাবে ভালোবাসে, তখন জীবনের আর মনের সবটুকু জুড়ে শুধু সে থাকে। হয়তো রাগের মাথায় সব থেকে বেশি কথা তাকেই শুনিয়ে ফেলে। এটাই বোধহয় প্রত্যাশা। দিনের শেষে ভরসার জায়গা, আদরের জায়গা, আলিঙ্গন আর কিছু না পাওয়ার শূন্যস্থান মানুষ মনে হয় একান্ত ভালোবাসার মানুষটাকে দিয়েই পূরণ করতে চায়। তাও আবার অভিমান, রাগ সবটা ওই মানুষটার ওপরেই করে ফেলে। এটাই নিয়ম। প্লিজ দৃষ্টি, আমাকে একটু ভরসা করো, আমি তোমার বিশ্বাস ভাঙতে দেব না। কথাটা বলে দৃষ্টিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল শুভ। একটা অলস বিকেল, প্রায় ফাঁকা রাস্তাটার মাঝে মাঝে চলা গাড়ির হর্ন জানান দিচ্ছে জীবনের ব্যস্ততার মধ্যে সৌন্দর্যের উৎসটাকে। আমি উৎসার থেকে একবার শুনেছিলাম সুজাত লাস্ট দীঘায় বেড়াতে গেছিল। ওয়েট, এই উৎসাটাকে? আমার আর সুজাতার একজন কমন ফ্রেন্ড,
উৎসার সোর্সেই ওর সঙ্গে আমার আলাপ। আহেলি নীলাভর দিকে না তাকিয়ে উত্তরটা দিল। একটু আগে নীলাভর করা একটা প্রশ্নে অতীত খাটাবো না ভেবে মনস্থির করলেও আবার অতীতের পাতা উল্টোতে শুরু করলো আহেলি। আহেলির ওর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আর মনে করতে চায় না। তবে একটু আগে নীলাভ ওকে বলেছে যে কিছু ঘটনাকে খুঁটিয়ে পরখ করে দেখতে হয় পুরোটা ভুলে যাওয়ার আগে। বাড়ি যাব ভাবলেও নীলাভর এক প্রকার জোড়াজুড়িতে এই মুহূর্তে ওর জায়গাটায় নীলাভকে একা ফেলে বেরিয়ে আসতে পারেনি আহেলি। বন্ধু ভেবেই না হয় শেয়ার করলে নিজের মনের কথাগুলো। দুদিনের আলাপের একটা ছেলের কাছে এই কথাটা একটা এক্সপেকটেশনের বাইরে হলেও নীলাভর এই কথাতে একটা অজানা কারণে আহেলি চুপ থাকতে পারেনি। আজ বড্ড ইচ্ছে করছে যে নিজের কথাগুলো কাউকে বলার। তাই নীলাভ যখন এই প্রশ্নটা করেই ফেলল, সুজাতর করা কোনো ব্যবহারে আপনার খটকা লেগেছে কি না, তখন আহেলি আর চুপ করে থাকতে পারল না। আপনার বয়ফ্রেন্ড দীঘায় বেড়াতে গিয়েছিল, সেটা একটা অন্য মেয়ের মুখ থেকে শুনতে হচ্ছে, ব্যাপারটা কি সামঞ্জস্যপূর্ণ? নীলাভর কথার ভাঁজ বুঝতে পেরে আহেলি একটু চুপ করে রইল। আসলে এতদিন পর এত সব কারণ প্রশ্ন মনের ভিতর আসেনি, তাই এরকমভাবে যে ভাবা যায় সেটা কখনো ভেবে দেখেনি আহেলি। বাদাম ভাজা খাবেন? আহেলির উদ্দেশ্যে এরকম একটা আচমকা একটা প্রস্তাব দেওয়ায় মেয়েটা অবাকভাবে তাকালো। অবাক হওয়ার কিছু নেই, বাদাম ভাজা খেতে আপনাকেই বলছি। ফেরিওয়ালার কাছ থেকে 10 টাকার বাদাম ভাজা কিনে একটা একটা করে আহেলির হাতে খুলে দিল। যত্ন করে দিচ্ছি আর আপনি খাচ্ছেন না। আমি যদি এটা না দেখতাম যে আমার এত যত্নের কোনো ফলই হচ্ছে না, তাহলে আমি যত্ন করেই যেতাম। আজ সামনে থেকে দেখতে পাচ্ছি এই যত্নের কোনো লাভ হচ্ছে না, তাই আমি আপনাকে বাদাম ভাজাটা আর দেব না। শুনুন ম্যাডাম, যত্ন করার আগে না, ভালোবাসার আগে উল্টো দিকের মানুষটার সম্পর্কে জানাটা অত্যন্ত দরকার। অন্ধভাবে কিছুই হয় না। এর মাঝে কেটে গেছে 2 দিন। এই 2 দিন দৃষ্টির সঙ্গে পিসিমণির বেশ গল্প হয়েছে। নিজের স্কুলের প্রধান শিক্ষিকাকে একেবারে অন্য রকমভাবে চিনেছে দৃষ্টি এই কয়দিনে। হয়তো সময়ের পার্থক্য একটা মানুষের মধ্যে নতুন একটা রূপের সৃষ্টি করে। তবে আজ সকালের একটা ঘটনা একটু অন্যরকম লাগলো দৃষ্টির জন্য। ফেসবুক পেজের দৌলতে কাস্টমাইজ আঁকা ডিজাইনের অর্ডার প্রায় দৃষ্টি মাঝে মাঝে। এই কাজটা করতে বেশ ভালো লাগে ওর। সেলফ ডিফেন্স জিনিসটা জীবনে একটা অন্যতম দিক, এটা বোঝে দৃষ্টি। এই আঁকার দৌলতেই প্রথম যখন কয়েকটা টাকা হাতে এসেছিল, তখন একটা অন্যরকম আনন্দ ঘিরে উঠেছিল মনটা। হয়তো টাকার পরিমাণটা বেশি ছিল না, তবে তার জন্য উপলব্ধির আনন্দটা ছিল অনেক। তার থেকে কিছু টাকা দিয়ে শুভর জন্য নিজের পছন্দ মতো একটা পেন আর আহেলির জন্য একটা পার্স কিনে দিয়েছিল। যখন কাকিমার কাছে যাবে তখন কাকু কাকিমার জন্য তাদের পছন্দের মিষ্টি কিনে নিয়ে যাবে আর ভাই বোনের জন্য চকলেট। শুভ এই বিষয়ে দৃষ্টিকে যথেষ্ট সাহস দেয়। যদিও শুভর বাড়ি থেকে কোনো বারণ নেই নিজের মতো কিছু করতে চাইলে। একটা মেয়ে যখন নিজের মতো কিছু করতে চাইছে তখন তাকে যতটা সম্ভব সাপোর্ট করাটাকেই ঠিক বলে মনে করেন জয়শ্রী আর সব্যসাচী। সেরকমই আজ সকালে দৃষ্টির একটা অর্ডার ডেলিভারির কথা ছিল। একটা পাঞ্জাবির ওপর হাতে আঁকা ডিজাইন। নিজের ঘরে বসে তৈরি করা পাঞ্জাবিটা ভাঁজ করে প্যাকিং করছিল। সকালে সবাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর জয়শ্রী দেবী ননদকে নিয়ে দৃষ্টির ঘরে এসেছিল এই টুকটাক 3 জন মিলে গল্প করব বলে। তবে এই মুহূর্তে দৃষ্টি অবাক করে দিয়েই দুর্বা কয়েকটা কথা বলে উঠল। এইসব কাজ করে নিজের সময়গুলো কেন নষ্ট করছো? খুব বেশি আয় হয় বলে তো মনে হয় না। তা চাকরি করে আত্মনিয়োগ হও সেটা ঠিক আছে, তাই বলে এরকম অর্ডার নিয়ে কাজের কি মানে? হাজার হোক বাড়ির তো একটা স্ট্যাটাস আছে নাকি? পিসি শাশুড়ির কথা শুনে সাময়িকভাবে দৃষ্টির মুখটা কালো হয়ে গেল। যদিও ব্যাপারটা জয়শ্রী দেবী বুঝতে পেরেছিলেন, তাই বৌমার কয়েকটা কথা অবশ্য উনি বলেন। আঁকতে ভালোবাসে বলেই দৃষ্টি মন দিয়ে কাজটা করে, আর ও তো খুব সুন্দর আঁকে। আজকাল হাতের কাজ নিয়ে মানুষ কত এগোচ্ছে বলো তো ঠাকুরজি। দৃষ্টিও করুক না, ক্ষতি কী? দৃষ্টি ভালো আঁকে সেটা ঠিক, তবে এরকম ভালো তো অনেকেই আঁকে। কত স্টুডেন্টদের তো দেখছি ভালো ছবি আঁকতে, দৃষ্টির থেকে 1000 গুণ ভালো ছবি আঁকতে দেখছি। আমাদের শুভ তো ছবি আঁকতো কত ভালো।
ডিস্ট্রিক্ট লেভেল ইন্টার্নশিপ স্কুলে কম্পিটিশনে শুভ ফার্স্ট হয়েছিল। তা শুভ কি একা নিয়ে এগিয়েছে? শোনো বৌদি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এসব শখ নিতান্তই শখ থাকাই ভালো। এগুলো নিয়ে বেশি সময় দেওয়া মানে সময় নষ্ট। তার থেকে পড়াশোনা করতে বলো, অনেক বেটার ফিউচার। এরপর নিজে ননদের কথার উত্তরে খুব বেশি সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি জয়শ্রী দেবী। হাজার হোক বাড়ির অতিথি, এতদিন পরে এই বাড়িতে এলো, এখন এসব বিষয়ে কথা বাড়ানো মানে আবার মনোমালিন্য। তাছাড়া দুর্বাজে কতটা মুডি এটা বেশ ভালোই জানে জয়শ্রী, তাই ওর পরিস্থিতিতে আর কথা বাড়ায়নি। সকালের কথাগুলো ভাবতেই মনটা কেমন যেন না চাইতে খারাপ হয়ে গেল দৃষ্টির। যে ছবি আঁকাটা দৃষ্টির কাছে অক্সিজেনের মতো কাজ করে প্রতিদিনের জীবনে, সেখানে ছবি আঁকা বাদ দিয়েও থাকবে কী করে? আর পিসিমণি বা হঠাৎ করে এমনভাবে কেন বললেন? শুভ যে ভালো ছবি আঁকে, ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট হয়েছিল, এগুলো তো জানে দৃষ্টি। এগুলো নিয়ে এভাবে বলার কি মানে? সন্ধে হয়ে গেছে, এখন লাইট অফ করে বসে আছে। পরিচিত গলার আওয়াজে দৃষ্টির চোখ মেলল। আশেপাশে তাকিয়ে খেয়াল হলো সত্যি সত্যি অনেকটা বেলা হয়েছে। ইস, এতটা সময় হয়ে গেল আর আমি শুয়ে। তাড়াতাড়ি উঠে পড়ল মেয়েটা। দৃষ্টিকে এত তাড়াহুড়ো করতে দেখে হাসিই পেল শুভ। বিয়ের পর থেকে এটা দেখে আসছে ও শুভ ঘরে এলেই দৃষ্টি ব্যতিব্যস্ততার সঙ্গে এটা ওটা কাজে লেগে পড়ে। কি লাগবে, শুভ ফ্রেশ হলো কি না, ওকে খাবার করে দেওয়া, হাতের কাছে জিনিসপত্র এগিয়ে দেওয়া, এই কাজগুলোতে নিজেকে ব্যস্ত করে রাখে। শোয়া থেকে উঠে এসে কভারটা খুলে জামা বের করে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা। আমার এতটা কি আর চাই না দৃষ্টি, আমার তোমাকে চাই। তুমি সব সময় আমার পাশে থেকো, আমার যা লাগবে হাতের কাছে এগিয়ে দাও। তারপরেও মনে হয় একটা অজানা দূরত্ব রয়ে গেছে আমাদের মধ্যে। কেন এমন হয় বলো তো? কথাগুলো মনে মনে ভেবে নিয়ে একটা দীর্ঘশ্বাস নিল শুভ। তারপরে এগিয়ে এলো দৃষ্টির দিকে। কি করছো শুভ? হাতটা ছাড়ো, তোমার জামাটা বের করতে হবে তো, ফ্রেশ হবে তো তাড়াতাড়ি। খানিকটা জোর করে কাবার থেকে দৃষ্টির হাতটা সরিয়ে দিল। এটা কি করছো? যা করেছি বেশ করেছি, আমার এখন ফ্রেশ হতে ইচ্ছা করছে না। এক হাত দিয়ে দৃষ্টিকে জড়িয়ে ধরল। শুভর এরকম ব্যাপারে প্রথম দিকে একটু কেমন লাগলো, কিছু সময়ের মধ্যে নিজেকে ধাতস্থ করে নিল দৃষ্টি। শুভ কিছুক্ষণের মধ্যে দৃষ্টিকে আরও খানিকটা নিজের কাছে টেনে নিল। দৃষ্টির কাঁধের ওপর পড়া শুভর গরম নিঃশ্বাস জানান দিচ্ছে শুভ আর দৃষ্টির মধ্যে এখন ব্যবধান প্রায় নেই। কেমন অনিয়ন্ত্রিতভাবে শুভ আরও খানিকটা দৃষ্টির প্রতি আবিষ্ট হয়ে গেল। শুভর বাহুবন্ধনে ওর গভীর স্পর্শে দৃষ্টির যে ভালো লাগছে না, এটা বলার ক্ষমতা দৃষ্টির নেই। ভালো লাগলেও দৃষ্টি পারছে না নিজে থেকে শুভর ডাকে সাড়া দিতে। কোথাও গিয়ে একটা জড়তা কাজ করছে যেন। তবে এই মুহূর্তে শুভ আরও নিজের মধ্যে দৃষ্টিকে মিলিয়ে নিতে চাইলে দৃষ্টি না চাইতেও সরে এলো শুভর থেকে। শুভ, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারটা নিয়ে আসছি। কথাটা বলেই শুভকে একা ফেলে ওই ঘরটা থেকে বেরিয়ে গেল দৃষ্টি। তবে এই মুহূর্তে শুভ বড্ড অবাক হওয়ার সঙ্গে সঙ্গে এক প্রকার হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল দৃষ্টি যাওয়ার দিকে তাকিয়ে। নিজেকে হঠাৎ করে বড্ড অপরাধী মনে হচ্ছে। আমি কি তাহলে জোর করি দৃষ্টির সঙ্গে? তুমি কি আমার সঙ্গে এখনও সহজ নও দৃষ্টি? আজকে হঠাৎ করে অনেক দিন পর একটা অপরাধ বোধ জেগে উঠল শুভর মনে। তার মানে তুমি আজও আমায় ক্ষমা করতে পারোনি দৃষ্টি? রান্নাঘরে এসে হাঁপাতে হাঁপাতে গ্যাসের সামনেটায় দাঁড়ালো মেয়েটা। কেন এমন হলো আমার সঙ্গে? আমি কেন ওভাবে চলে এলাম? শুভ তো খারাপ কিছু করেনি, তাহলে আমি কেন? কোথাও গিয়ে সকালে পিসিমণির বলা কথাগুলো কানে বাজছে। শুভর সঙ্গে আমার তুলনা করলো পিসিমণি। আমাদের তো তুলনার সম্পর্ক না। কথাগুলো ভাবতে ভাবতেই ফ্রিজ থেকে পায়েসের বাটিটা বের করলো দৃষ্টি। প্রতিদিনের অভ্যাসবশত ব্যস্ত হয়ে পড়ল নিয়ম করে কাজগুলো করতে। এখন সন্ধ্যে 7টা, শুভর জন্য টিফিনটা নিয়ে যেতে হবে যে। সন্ধে মানে আলো আধারের সন্ধিক্ষণে এক অন্যরকম ভালো লাগা। আজকের দিনটা চিরজীবন মনে থাকবে আহিলি। না, আর কোনো খারাপ লাগা নেই ওর মধ্যে। একটা কথা স্পষ্টভাবে জেনে গেছে আহিলি, যে সুজাতর সঙ্গে সম্পর্কটা ভাঙায় ওর কোনো হাত নেই। আর ভাগ্যের সুজাত নিজে থেকে সম্পর্কটা ভেঙেছিল।
তাই তো জানতে পারলো একটা ভুল মানুষের সঙ্গে এতদিন ধরে নিজের সময়টাকে নষ্ট করেছে। সুজাতা নাকি উৎসের সঙ্গে প্রেম করছে। একটা রিলেশনশিপে থাকাকালীন আরও একটা প্রেমে জড়িয়ে পড়ার কথাটা নিজে মুখে বলতে পারিনি বলেই এত অভিনয়। ভাবতেও অবাক লাগে, যাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল একদিন সে এভাবে তার প্রতিদানটা দিল। না, আর ভাববো না। কথাটা ভেবেই রাস্তার পাশে ফুচকার দোকানটার পাশে এগিয়ে গেল আহেলি। ছোটবেলা থেকে ফুচকা বড্ড প্রিয়। কিছু সময় না হয় প্রিয় জিনিসটাকেই দেওয়া যাক। কথাগুলো ভেবেই সামনের দিকে এগিয়ে গেল আহেলি। রাতের পরিবেশটা জানান দিচ্ছে একটা নতুন মুহূর্তে, যেটা সম্পূর্ণ নিজের। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।